আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে তোলা হয়েছে আদালতে। 10 দিনের রিমান্ড আবেদন জানাবে পুলিশ। লুটপাট ও দোকান ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। ব্যর্থতা ছিল না আইন শৃঙ্খলা বাহিনী, সারা দেশে গ্রেফতার অন্তত 49। আন্দোলনের নামে মব কালচার বন্ধে কঠোর হওয়ার আহ্বান বিএনপির। ইসরায়েলে পণ্য বর্জনের নামে হামলা ভাঙচুরের নিন্দা, গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন 2 প্রতিনিধি দল। গুরুত্ব পাবে সংস্কার, গণতন্ত্র উত্তরণে সহায়তা ও রোহিঙ্গা ইস্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে উত্তরার বাসার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে ট্রাইব্যুনালের এই আইনজীবীকে গ্রেফতারের পাশাপাশি জব্দ করা হয় তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ। পরে ডিএমপির উত্তরা বিভাগে ডিসি মহিদুল ইসলাম বলেন, আসামের মোবাইল ফোন ও ল্যাপটপে সরকার বিরোধী প্রচারণার প্রমাণ পাওয়া গেছে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর মামলায় তুরিন আফরোজকে আদালতে নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে পুরানো ঢাকার সিএমএম কোর্টে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, তুরিন আফরোজকে আদালতে তোলা হয়েছে কি এবং এ সংক্রান্ত আর বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। নাজিয়াত, আমরা 1:15টার দিকে দেখতে পেয়েছি তুরিন আফরোজকে বহনকারী একটি বিশেষ গাড়ি ঢাকার সিএমএম আদালত এলাকায় প্রবেশ করেছে এবং তাকে নিয়ে যেয়ে এখন রাখা হয়েছে আসামি রাখার যে কারতখানা রয়েছে সেই কারতখানায়। আমরা ধারণা করছি যে দুপুর 2টার পর কিছু পর, অর্থাৎ 2টা বেজে গেছে, এই লাঞ্চ আওয়ার চলছে এখন কোর্টে। এই লাঞ্চ আওয়ারের পরে হয়তোবা তাকে তোলা হবে আদালতে। আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকার এই সিএমএম আদালতের 5 নম্বর কোর্ট, অর্থাৎ জাকির হোসেনের বিচারক জাকির হোসেনের আদালতে তুরিন আফরোজকে তোলার কথা রয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে উত্তরায় আব্দুল জব্বার নামের এক যুবককে হত্যা চেষ্টার যে মামলা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে, তাকে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা তিনি নিজে দায়ের করেছেন উত্তরা পশ্চিম থানায়। সেই মামলায় কিন্তু তাকে এই আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড চাইবেন মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সেই মামলাতে কতদিনের রিমান্ড হয় সেটি আসলে বিচারকের উপর নির্ভর করছে এবং সেটি জানার জন্য আমরা সবাই এখানে আসলে অপেক্ষা করছি, গণমাধ্যম সহ অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন। তো তুরিন আফরোজকে আদালতে আনাকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তোলা হতে পারে। তুরিন আফরোজের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের মধ্যে আরেকটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে মোবাইল ফোন এবং ল্যাপটপে যেটি পাওয়া গেছে তার কাছ থেকে, সেখানে সরকার উৎখাত এবং সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এই অভিযোগটি আসলে সাইবার আইনে অন্য কোনো মামলা হবে কিনা এইসব বিষয়ে আসলে আমরা জানার চেষ্টা করছি, যেহেতু তার আইনজীবীরা কিংবা এই মামলার যে কর্মকর্তারা রয়েছেন, তদন্তকারী কর্মকর্তা, তারা এখনও আসলে মামলার যে বিচারিক প্রক্রিয়াগুলো রয়েছে, মামলা শুরুর বিচারিক প্রক্রিয়া যে রয়েছে সেইগুলো নিয়ে আসলে কাজ করছেন। সেই জন্য তাদের কাছ থেকে বিস্তারিত আমরা জানতে পারছি না। তবে দুপুর 2টার পরে যখন তাকে আদালতে তোলা হবে সেই সময় কিন্তু এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। এই মামলায় আসলে কিভাবে, এই হত্যা চেষ্টা মামলায় আসলে তিনি কিভাবে অপরাধী হয়েছেন এবং তার সংশ্লিষ্টতা কতটুকু রয়েছে এবং এখানে কিভাবে কি কাজ করেছেন তিনি, এই সবগুলোর বিষয়ে আসলে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই আসলে এই আদালতে উপস্থাপন করা হয়েছে। 10 দিনের রিমান্ড চাওয়ার একটি আভাস আমরা পেয়েছি পুলিশের পক্ষ থেকে। তো এই রিমান্ড আবেদনের পর আসলে বোঝা যাবে তাকে কতদিনের রিমান্ডে পাঠানো হয়েছে এবং সেখানে তার আইনজীবীরা আমাদের সাথে কথা বলবেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা রয়েছেন তারাও আমাদের সাথে কথা বললে এ বিষয়ে আরও বিস্তারিত আমরা জানতে পারবো। নাজিয়াত। জি ইমদাদ, আপনাকে ধন্যবাদ। পুরানো ঢাকার সিএমএম কোর্ট থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু।
ইসরায়েল বিরোধী বিক্ষোভে বাটা স্টোরে লুটপাট, কেএফসি, পিৎজা হাটে ভাঙচুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল না দাবি করে তিনি জানান, ভবিষ্যতে এমনটা ঘটতে দেয়া হবে না। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তার হুমকি নেই। এ সময় মঙ্গল শোভাযাত্রার নাম থাকবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভে নামেন লাখো মানুষ। তাদেরই একদল ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বাটার দোকানে জুতা চুরি করে, ভাঙচুর চালায় কেএফসি, পিৎজা হাটে। এতে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, নিরাপত্তা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল না, ঘটনা ঘটেছে হঠাৎ করে। জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। এর সাথে জড়িত তাদের আমরা 49 জনকে আমরা অ্যারেস্ট করছি। না, এটা কোনো উদ্দেশ্য না, হঠাৎ ঘটে গেছে। এদিন পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার উদযাপন ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। মানুষকে আপনারা আশ্বস্ত করবেন, এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কোনো ঘটনা যেন না ঘটে, ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। এ সময় সংস্কৃতি উপদেষ্টা জানান, মঙ্গল শোভাযাত্রার নাম থাকবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। এই শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। এবারের বৈশাখের উদযাপন অন্য যে কোনো সময়ের চেয়ে আনন্দমুখর হবে বলেও জানান তারা। ব্যবস্থা নিব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সিলেট, খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত 49 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। এসব ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভের সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়া সহ দেশের কয়েকটি শহরে বাটা শোরুম ও কয়েকটি রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটে 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাত পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুরে বাটা, কয়েকটি রেস্তোরাঁ ও কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। খুলনায় কেএফসি ও বাটা শোরুম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 31 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামে রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এই সহিংসতার জন্য দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদের নামে হামলা ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলের পণ্য বর্জন করার মানে এই না যে দেশের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে হবে। এ সময় আন্দোলনের নামে দেশে এই মব কালচার বন্ধ করার আহ্বান জানান ছাত্রদলের নেতারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। দুপুরের তপ্তরোদ উপেক্ষা করে এতে অংশ নেন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় মুসলিম দেশগুলোকে নিয়ে গড়া সংগঠন ওআইসিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে ছাত্রদল নেতারা বলেন, আরব বিশ্বকে গাজায় গণহত্যার পরও নিশ্চুপ থাকার দায় নিতে হবে। মব কালচারের নামে এই ধরনের কোন ডাকাতি বাংলাদেশ আগামীতে আমরা সহ্য করব না, সেটা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে
এবং তাদের পিছনে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরেও নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছেন, রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে গেছে, যদিও ফিলিস্তিনের জন্য তাদের মায়াকান্নাও দেখেছে জাতি। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। এদিকে ছাত্রদল ছাড়াও রাজু ভাস্কর্যের সামনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ করে বিভিন্ন সংগঠন। সকলের কণ্ঠে ছিল খুনি নেতানিয়াহুর সর্বোচ্চ শাস্তি দাবি। ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে একেবারেই সজাগ বাংলাদেশের অবস্থান, যেখান থেকে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের বার্তাটাও একেবারে স্পষ্ট। তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত ফিলিস্তিন হবে মুক্ত। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দেখছিলেন মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। যুক্তরাষ্ট্র নতুন শুল্ক থেকে সরে আসবে এমনটা ভাবা ঠিক হবে না। ট্রাম্প সরকারের সাথে যেসব দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে পারবে তারাই লাভবান হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মার্কিন শুল্ক নিয়ে রাজধানী PRI কার্যালয়ে আয়োজিত সেমিনারে তারা বলেন, আগামী দিনে এই বিষয়ে বাংলাদেশের অবস্থান নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজনৈতিক দর কষাকষিতে আমলাদের সক্রিয় হবার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিশ্ব বাণিজ্য সংস্থার দিকে তাকিয়ে থেকে লাভ নেই। সংস্থাটি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ায় মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে কোনো দেশ ব্যবস্থা নিতে পারছে না। সেমিনারে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় চুক্তির দিকে এগিয়ে যাবার কথা বলেন CPDর সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামে জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে আগামী 16 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন সকালে 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে সাভারে গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল সাহিল কাফি সহ 3 জনকে 15 এপ্রিল হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আসামি ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন। আগামী 16 জুলাই তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে, 16 এপ্রিল। এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে। তাকে আজকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত। প্রবাসীদের ভোটিং এর আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশাবাদ জানান CEC। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়। We don't want to hang on to this issue any longer because we want to computerize and we want to a definite conclusion and we want to finalize a definite option for expatriate voting, and I hope this workshop, this technical workshop, will be able to really find out a appropriate solution. চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা আলাদাভাবে আসবেন ও 2টি ভিন্ন ভিন্ন দলের প্রতিনিধিত্ব করবেন। মার্কিন কর্মকর্তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতন্ত্র উত্তরণের সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। 15 এপ্রিল 4 দিনের সফরে ঢাকায় আসবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী
পররাষ্ট্রমন্ত্রী নিকোল চলিক। পরদিন 16 এপ্রিল আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরা। তার সফর সঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান স্টিভেনসনেরও যোগ দেওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দল দুটি বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে। অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন। আগামী 10-11 এপ্রিল ব্রাসেলসে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে প্রধান আলোচক হিসেবে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব মোহাম্মদ নজরুল ইসলাম। ইইউর পক্ষে নেতৃত্ব দেবেন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পোলিনি। 2023 সালে 25 অক্টোবর নতুন করে ইইউ বাংলাদেশের অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে ঢাকায় আগত চীন ও দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সাক্ষাতে কোরিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারপারসন কি হাক সুং। অন্যদিকে মেইনল্যান্ডে হেডওয়্যার হোল্ডিং লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পাউলিন এনগারের নেতৃত্বে চীনা বিনিয়োগকারীরা প্রধান উপদেষ্টার সাথে পৃথক বৈঠক করেন। এতে বিনিয়োগ বান্ধব পরিবেশের সুযোগ নিয়ে উভয় দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানান ডক্টর ইউনূস। কয়েক বছর ধরে পাসপোর্ট জমা দিয়েও ইতালি এম্বাসিতে ওয়ার্ক পারমিট ভিসা আটকে থাকায় কয়েকশো ভুক্তভোগী রাজধানী কাকরাইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। পরে তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার দিকে যাত্রা করলে কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পরে 5 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যান। তাদের অভিযোগ, ভিএফএস গ্লোবাল এজেন্সি 90 কর্মদিবসের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা নিষ্পত্তির কথা থাকলেও 2 বছর তার সমাধান হয়নি। বিএফএস গ্লোবালে আমাদের সম্পূর্ণ পেপার জমা দিয়েছি ইটালি ভিসা প্রসেসিং করার জন্য। প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের ভিসা দিচ্ছে না। পায়া সার্ভিসে জয়েন দেওয়ার কথা ছিল 2023 সালের ডিসেম্বর মাসে, কিন্তু ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার কারণে আমি চাকরিতে জয়েন দেই নাই। 2023 সাল থেকে ইতালি দূতাবাসে কাগজ জমা দিয়ে এখন পর্যন্ত আটকে আছি। 2 বছর যাবত বেকার বসে আছি, কোথাও চাকরিতে জয়েন করতে পারতেছি না, কোনো ব্যবসা শুরু করতে পারতেছি না। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন মানববন্ধন করেছি, করা সত্ত্বেও আমরা কোনো সুরাহা পাইনি। থাইল্যান্ডের ব্যাংককে সদ্য সমাপ্ত বিমস্টেক সম্মেলন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হবে বা কখন নতুন সরকার আসবে ইত্যাদি, এটা তাদের নিজেদের সাথে তারা জানতে চাইতে পারেন, আমরা এটাকে সেভাবেই দেখি। আর যেটা বলছেন যে আর অন্য প্রসঙ্গটা উত্তেজনাকর, এটা কিন্তু আমরা নিজেরাও এই পয়েন্টে একমত। এটা আসলে যে একতরফাভাবে হচ্ছে তা তো না। হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকেও হয়ে থাকবে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আপনারা তো প্রতিদিনই অত্যন্ত শক্ত সব কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময় যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি। যেকোনো একজন চীন সফরের তিস্তা চুক্তি প্রকল্প নিয়ে আপনারা কথা হয়েছে এবং আমি যদি দেখি যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে তিস্তা প্রকল্পে ভারতীয় চীনের কোম্পানিগুলোকে স্বাগত জানানো হয়েছে। একই সাথে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে তিস্তা পানি চুক্তি বন্টনের বিষয়ে আলাপ হয়েছে। কোনটার অগ্রগতি বেশি হয়েছে? অগ্রগতি সমসাপেক্ষ ব্যাপার। আমরা ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। আমাদের একটা আমব্রেলা এমওইউ আছে, ওই নদীর পানির
নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথেও সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। সেটা হচ্ছে যে আমরা বিমস্টেকের সম্মেলনে ওনাদের সচিবের, পররাষ্ট্র সচিবের একটা ব্রিফিং দেখলাম এবং সেই ব্রিফিংয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার ফেরত আনার বিষয়, এবং সেখানে তিনি বলেছেন যে এই ধরনের, যেহেতু আমরা এখন একটা ভালো পরিবেশে কথাবার্তা বলছি, এই সময় এই ধরনের কথাবার্তা বা এই প্রসঙ্গ না ওঠায় উনি এক ধরনের অ্যাভয়েড করে গেছেন। আপনাদের দিক থেকে যখন এই প্রসঙ্গটি উঠেছে বা আমাদের দিক থেকে যখন প্রসঙ্গটি উঠেছে, তখন ওনাদের উত্তর কিছু ছিল কিনা সেটা আমরা জানতে, যে এই বিষয়ে আসলে কোনোরকম কোনো কথাবার্তা হয়েছে। দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। মানে আপনারা যে প্রশ্ন করেছেন, আপনারা চিঠি পাঠিয়েছেন, সেটার প্রেক্ষিতে ওনাদের জবাব কি ছিল? ইতিবাচক ছিল কিনা? আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার। মাননীয় উপদেষ্টা, আমরা আজকেও দেখেছি আর কি, ইতালি যেতে ইচ্ছুক প্রায় কয়েকশো কর্মী বিক্ষোভ করেছে এবং তারা যে দাবিটি করছে, তারা নুরুস্তা এবং ওয়ার্ক পারমিট সহ ভিসার জন্য আবেদন জমা দিলেও, তারা বলছে 60,000-এর মতো কর্মী জমা দিলেও তারা আসলে ভিসা পাচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়টি কি আসলে ইতালি সরকারের সাথে বিষয়টি নিয়ে আসলে অ্যাড্রেস করা হয়েছে? এই বিষয়টি নিয়ে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে যোগাযোগে আছি। কিছু সমস্যা আছে যেটাতে আমাদেরও দোষ আছে, এটা নিজেদের ত্রুটি। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যা ও মানবতা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জয়পুরহাটে 0 পয়েন্টে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা ইসরায়েলের সকল পণ্য বয়কট সহ গাজায় শিশু ও নারী সহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা অবিলম্বে বন্ধের দাবি জানান। হবিগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। দুপুরে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পৃথক 3টি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের কোর্ট মসজিদ এলাকায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীরা অবিলম্বে গাজায় নৃশংস হামলা বন্ধের দাবি জানান। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে বাড়ছে চীনাবাদামের আবাদ। নদীর বুকে জেগে ওঠা নতুন চরগুলোতে ফলন ভালো পাওয়ায় বাদাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। বাদাম আবাদে খরচ একেবারেই কম, সামান্য পরিচর্যায় বেড়ে উঠছে বাদামের গাছ। সরকারি সহযোগিতা পেলে যমুনার চরাঞ্চলে অনাবাদী জমিগুলো আসবে আবাদের আওতায়। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। টাঙ্গাইলে যমুনা নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলে ব্যাপক হারে আবাদ হচ্ছে বাড়ি 8 ও বাড়ি 9 জাতের চীনাবাদাম। নদীর পানি কমতে থাকার সাথে সাথে জেগে ওঠা চরগুলোতে বাদাম রোপণ করেন কৃষক। দু একবার সামান্য সেচ দিলেই তা বেড়ে ওঠে। পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। বাদাম আবাদে খরচের তুলনায় লাভ হয় 2 থেকে 3 গুণ বেশি। প্রতি হেক্টরে 1 থেকে 1.5 মেট্রিক টন বাদাম উৎপাদন হয়। এসব বাদাম বাজারে প্রতিমন 3,000 থেকে 3,500 টাকা দরে বিক্রি হয়। আমাদের যে সম্প্রসারণ স্যারেরা এই জমি পরিদর্শন করে যেভাবে দেখছে, দেখার পরে বলছে এখানে বাড়ি বাদাম আবাদের জন্য উপযোগী। এই বীজটা পাওয়াতে আমরা প্রায় 13 থেকে 14 মন বাদাম আমরা পেয়েছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সারা দেশে নদীর চরাঞ্চল ও পরিত্যক্ত জমিগুলোতে এসব বাদাম আবাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। যে সকল জমিতে অন্যান্য ফসল চাষ না হয় সেই সকল জমিকেও ব্যবহারের আওতায় আনা, যেমন চর ফসল প্রকল্পে আরো কিছু উদ্দেশ্য আছে, যেমন আমাদের কৃষক ট্রেনিং। আমরা কিন্তু কৃষক ট্রেনিং এর মাধ্যমে আমরা আমাদের যে
পপুলার যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলো কিন্তু আমরা কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। টাঙ্গাইলের মাঠ পর্যায়ে বাদাম চাষ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। কোয়ালিটি বীজ উৎপাদনের জন্য যতগুলো প্রযুক্তি নেওয়া দরকার সবগুলো আমরা এখানে প্রয়োগ করেছি। সময় মতো ওষুধ প্রয়োগ এবং নিড়ানি দেওয়া, সার প্রয়োগ, সেচ প্রয়োগ সবকিছু উৎপাদন দেওয়াতে আমাদের এখানে ফলন ভালো হবে। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন সহ নানা উপাদান রয়েছে বাদামে, যা মানবদেহে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বাদামের আবাদ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। শুল্ক কমানোর অনুরোধ জানানো দেশগুলোর সাথে দ্রুতই সমঝোতা আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীন নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সেটা প্রত্যাহার না করলে দেশটির ওপর আরও 50% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে দেশটির ওপরে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছিলেন তিনি। তারপরও চীন যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করে। ট্রাম্পের সাথে যোগাযোগ করে ইতিমধ্যে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইতালি শুল্কের হার কমিয়ে আনতে পেরেছে। পার্টিক্স খেলার খবর। অবশেষে কোচ পিটার বাটলারের অনুশীলনে যোগ দিলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। এতে 68 দিন পর দেশের নারী ফুটবলে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহেরও অবসান হল। সোমবার জিম সেশনের পর সকালে ধানমন্ডির আবাহনী মাঠে অনুশীলন করেন কৃষ্ণা রানী সঞ্জিদারা। বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বের শুরু গত বছরের অক্টোবরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সময়। এরপর এবছরের জানুয়ারিতে বাফুফের সামনে সংবাদ মাধ্যমকে বিদ্রোহী ফুটবলাররা জানান পিটার বাটলারকে কোচ রাখলে সবাই একসাথে অবসরে যাবেন। ইংলিশ কোচও কোনো ছাড় না দেওয়ার কথা বলেন। তবে বাফুফের মধ্যস্থতায় অবশেষে দুপক্ষের দ্বন্দ্বের অবসান ঘটে। তাতে স্বস্তি নামে দেশের ফুটবলে। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। পিঠের চোট কাটিয়ে এই সিরিজে দলে ফিরেছেন ব্যাটসম্যান শন উইলিয়ামস। এছাড়া আয়ারল্যান্ড সিরিজের শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়া অধিনায়ক ক্রেইগ আরভিনও বাংলাদেশ সিরিজের দলে ফিরেছেন। এই 2 বড় তারকা ছাড়াও দলে আরও কিছু পরিবর্তন এসেছে। 2 বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া উইকেট কিপার ব্যাটার তাফাৎজাওয়া সিগাকে আবারও দলে ডাকা হয়েছে। দলে ফিরেছেন ওয়েলিংটন মাসাকাৎজাও। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই স্পিনার। বাংলাদেশে জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট খেলেছে 2020 সালে। সেই টেস্টে ইনিংস ও 106 রানে জেতে টাইগাররা। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে আজ আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। 2008-09 মৌসুমের পর প্রথমবার ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার সেমিফাইনালে খেলার পথটা মোটেও সহজ নয় গানারদের জন্য। রিয়াল ও আর্সেনাল 2 দলই নিজেদের সবশেষ ম্যাচে জয় পায়নি। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল 1-1 গোলে ড্র করে এভারটনের বিপক্ষে, আর রিয়াল 2-1 গোলে হারে সেভিয়ার বিপক্ষে। 2005-06 চ্যাম্পিয়ন্স লিগে শেষ 16তে দেখা হয়ে আর্সেনাল ও রিয়ালের। সেবার প্রথম লেগে রিয়ালের মাঠে 0-1 গোলে জয় পায় আর্সেনাল। এরপর 2 দলের সাক্ষাৎ হয় 2019 সালে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে। সেই ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। রাত 1টায় মুখোমুখি হবে 2 দল। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে তোলা হয়েছে আদালতে। 10 দিনের রিমান্ড আবেদন জানাবে পুলিশ। লুটপাট ও দোকান ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। ব্যর্থতা ছিল না আইনি শৃঙ্খলা বাহিনী। সারা দেশে গ্রেফতার অন্তত 49। আন্দোলনের নামে মব কালচার বন্ধে কঠোর হওয়ার আহ্বান বিএনপির। ইসরায়েলের পণ্য বর্জনের নামে হামলা ভাঙচুরের নিন্দা। গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ।
আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন 2 প্রতিনিধি দল। গুরুত্ব পাবে সংস্কার, গণতন্ত্রের উত্তরণের সহায়তা ও রোহিঙ্গা ইস্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।